শুভেচ্ছা। বাংলাদেশ সায়নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশ জুড়ে উঠছে আল কায়েদার সাদা ও আইএসের কালো পতাকা। জঙ্গিবাদের পতাকা নিয়ে প্রকাশ্যে মোটর শোভাযাত্রা। বাংলাদেশি কৃষক আর খামারিদের নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। হারিয়ে যাবেন প্রান্তিক কৃষক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের ইসলামজীবীরা এক অদ্ভুত কার্যক্রম শুরু করেছেন। ফিফা বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিতই ব্রাজিল আর্জেন্টিনার পতাকার আধিক্য চোখে পড়ে। এবারের বিশ্বকাপে এর বদলে ইসলামজীবীরা কালেমার পতাকা টানানোর ঘোষণা দিয়েছেন। এটি করতে গিয়ে তারা দেশে ছেয়ে ফেলেছেন জঙ্গি সংগঠন আল কায়েদার পতাকায়। এমনকি কোথাও কোথাও আইএসের কালো পতাকাও টাঙাচ্ছেন এসব জঙ্গি ভাবাপন্ন ইসলামজীবী। এতে করে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তবুও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। তবে পুলিশ বলছে এসব পতাকা কে লাগাচ্ছে তা তারা জানেন না। অথচ গেল শুক্রবার সারা দেশেই এসব পতাকা হাতে প্রকাশ্যে মিছিল করেছে ইসলামজীবীরা, যাদের পোশাকে স্পষ্ট হয়ে যায় এরা কারা। বিশিষ্ট জঙ্গি হারুন ইজহার, যাকে রীতিমতো গার্ড অফ অনার দিয়ে মুক্তি দিয়েছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার, প্রকাশ্যে লাইভে এসে তার অনুসারীদের এসব পতাকা লাগাতে বলেছেন। পুলিশ না জানলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এসব পতাকা লাগাচ্ছেন মূলত কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। মজার ব্যাপার হলো যেসব মাদ্রাসার বিরুদ্ধে এসব প্রচারের অভিযোগ, সবগুলোই নামের আগে ইন্টারন্যাশনাল লাগানো বিশেষ ধরনের মাদ্রাসা। এসব মাদ্রাসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদেশি তহবিলে জঙ্গিবাদ প্রচারের অভিযোগ আছে। প্রশাসন এসব পতাকা লাগানো ব্যক্তিকে গ্রেপ্তার তো করেইনি, এখনও এসব পতাকা অপসারণের উদ্যোগ পর্যন্ত নেওয়া হয়নি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে দেশের অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। চুক্তির বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক থাকলেও সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে কৃষি খাতকে ঘিরে। কারণ চুক্তির অন্যতম প্রধান অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষি পণ্য আমদানির বাধ্যবাধকতা এবং মার্কিন কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বাজার আরও উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি। বিশেষজ্ঞদের মতে স্বল্পমেয়াদে কিছু শিল্প খাত কাঁচামাল আমদানিতে সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে দেশের কৃষক, খামারি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, কৃষিনীতি ও কৃষি বাজার ব্যবস্থাপনায় নতুন ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার মূল্যের কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। এর মধ্যে রয়েছে বছরে ৭ লাখ টন গম, প্রায় ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য, তুলা, ভুট্টা, পশুখাদ্য এবং বিভিন্ন কৃষিভিত্তিক কাঁচামাল। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এটি একটি বড় পরিবর্তন। কারণ এতদিন এসব পণ্যের বড় অংশ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতামূলক দামে আমদানি করা হতো। এখন চুক্তির কারণে নির্দিষ্ট উৎস থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানির বাধ্যবাধকতা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে বাজার পরিস্থিতি বা মূল্য যাই হোক না কেন, নির্ধারিত পরিমাণ কৃষি পণ্য আমদানির বাধ্যবাধকতা বাংলাদেশের আমদানি নীতির নমনীয়তা কমিয়ে দিতে পারে। বাংলাদেশের কৃষিখাত এখনও মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্ভর। দেশের প্রায় ১.৫ কোটির বেশি কৃষক পরিবার সীমিত জমি ও সীমিত পুঁজি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থা ব্যাপক ভর্তুকি, আধুনিক প্রযুক্তি, বৃহৎ খামার এবং উচ্চ উৎপাদনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফলে মার্কিন কৃষি পণ্যের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম। শুল্ক কমে গেলে বা উঠে গেলে এসব পণ্য বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক দামে প্রবেশ করতে পারবে। কৃষি অর্থনীতিবিদদের মতে এতে স্থানীয় কৃষকরা মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন। বিশেষ করে ভুট্টা, গম, সয়াবিন এবং পশুখাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
এর আগে ওয়াশিংটনের দাবি অনুযায়ী হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের জাহাজ এভার লাভলিতে তেহরানের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আইআরজিসি সতর্ক করেছে, আগ্রাসন বাড়লে প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। গত সপ্তাহে যুদ্ধ অবসানে দুই দেশের সমঝোতা স্মারক সইয়ের পর উত্তেজনা কমার আশঙ্কা জেগেছিল। তবে নতুন এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সে আশাকে অনিশ্চয়তায় ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট জাহাজটিতে হামলাকে সমঝোতার লঙ্ঘন বলেছেন। বিশ্বের 1/5 জ্বালানি পরিবাহিত হওয়া এই প্রণালীতে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। আজ 27 জুন। দেশবরেণ্য সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান কামাল লোহানীর জন্মদিন। দিবসটি উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে জি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ 32-এ উঠেছে বেলজিয়াম। লুকাকু বদলি নেমে 1 গোল ও অ্যাসিস্ট করেন। এদিকে আই গ্রুপে উসমান দেমবেলের 32 মিনিটের রেকর্ড হ্যাটট্রিকে নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স। হল্যান্ডকে বেঞ্চে রাখা নরওয়ে হারলেও রানার্স আপ হিসেবে নক আউটে গেছে। অন্য ম্যাচে ইরাককে 5-0 গোলে বিধ্বস্ত করে শেষ 32-এর আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। অন্যদিকে এইচ গ্রুপে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই হারে সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ থেকে বিদায় নিল। একই গ্রুপে সৌদি আরবের সঙ্গে 0-0 ড্র করে ইতিহাস গড়ে রানার্স আপ হিসেবে নক আউটে উঠেছে ক্ষুদ্র দেশ কেপ ভার্দে। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। এবার ইউরোপের পণ্যে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইউরোপের কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর উপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তাহলে সে দেশের পণ্যের উপর 100% আমদানি শুল্ক আরোপ করা হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের অনেক দেশ এমন কর আরোপের বিষয়ে আলোচনা করছে এবং কয়েকটি দেশ তা কার্যকর করছে। ট্রাম্প বলেন, এ ধরনের কর আরোপ করা হলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক এই শুল্ক কার্যকর হবে এবং তাতে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলিও অকার্যকর হয়ে পড়বে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। অপসারিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটকে ধ্বংস করতে এক চরম বেপরোয়া ও আত্মঘাতী পদক্ষেপ নিয়েছেন। নিজেকে বৈধ সভাপতি দাবি করে আইসিসির কাছে 14 পৃষ্ঠার চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশের পূর্ণ সদস্য পদ স্থগিত, বিসিবির আইসিসি তহবিল বন্ধ এবং বাংলাদেশকে সব আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন বুলবুল। নির্বাচনে অনিয়মের অভিযোগে গত 7 এপ্রিল তামিম ইকবালের আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে এনএনসি তার বোর্ড ভেঙে দেয়। এরপর 7 জুনের নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপে নতুন নির্বাচন চান তিনি। ক্ষমতার মোহে অন্ধ হয়ে দেশের ক্রিকেটের টুটি চেপে ধরায় এই মরিয়া চেষ্টা ও দেশের বিরুদ্ধে এমন চরম পদক্ষেপ ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বাঙালিয়ানা সান্ধ্যের সংবাদ শেষ হল। ধন্যবাদ।